নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যদি মন চায় তো সাবস্ক্রাইব করে নেবেন। ওয়াঘা বর্ডার দেখে আমরা খুব তাড়াতাড়ি গাড়িতে ফিরে এলাম, কারণ ওইখানে যে আশেপাশের মেলা বসেছিল সেটা সবাই দেখছিল, আমাদের আর দেখার কোনো ইন্টারেস্ট ছিল না। তারপরে বাসে সবাই এসে আমরা ডিসাইড করলাম একসাথে যে যাওয়ার সময় আমরা স্বর্ণ মন্দিরে নেমে যাব, স্বর্ণ মন্দিরটা দেখব, রাতের অ্যাম্বিয়েন্সটা কেমন লাগে। স্বর্ণ মন্দিরটা যেন স্বর্গীয় মনে হচ্ছিল, জানো তো। রাত্রিবেলা যে এত সুন্দর লাগতে পারে ভাবতে পারিনি। আর এখানে দেখো, সকালবেলা পা রাখবার জায়গা ছিল না, কিন্তু এখন মানুষ বসে প্রে করছে। এই মন্দিরের সামনেটা আমাদের দর্শন হয়ে গেল। মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউড নয়, এই জায়গাটা থেকে বেরিয়ে যেদিক থেকে আর কি বেরোবার রাস্তা, সামনেটা খুব সুন্দর সুস্বাদু আলু আছে। আমরা একটু করে খাওয়াও নিয়ে নিচ্ছি আর খেয়েও কতটা অপরূপ শোভা লাগছে তোমরা নিজের চোখেই দেখলে। তো হোটেলে ফিরে এলাম আমরা। মন্দির দেখে অবশ্য আমরা কিছুটা মার্কেটিংও করে এনেছি। তো এবার বাড়িতে এসে হোটেলে এসে তো রাত্রিবেলা খেতে হবে। রাত্রিবেলা হয়েছিল ডাল, ফুলকপি আলু দিয়ে তরকারি আর মাটন কষা, তার সঙ্গে স্যালাড ছিল। কিন্তু ডাল ফুলকপির তরকারি আমি নিইনি, কারণ মাটনের সাথে আমার আর কিছু ভালো লাগে না খেতে। আমি তো মাটন খেতে খুবই ভালোবাসি, তাই শুধু মাটন আর ভাতই নিয়েছিলাম আর কয়েকটা শসা। আর যেহেতু বাইরে এলে বা বাড়িতে যতক্ষণ সর্দি থাকে ততক্ষণ দিব্য সমস্ত দায়িত্ব ওই নিয়ে নেয়, তাই জন্য আমি একটু শান্তি করে খেতে বা ঘুমোতে পারি। তাই জন্য মাটনটা দিয়ে আমি একটু শান্তি করে খেয়েও নিলাম। পরের দিন রাত 3টের সময় উঠতে হবে আমাদের, কারণ উঠেই আমাদের বেরিয়ে পড়তে হবে, কারণ কলকাতায় ফেরবার জন্য অকালতাক এক্সপ্রেস আমাদের 5:55 ছিল। তো সেই উদ্দেশ্যেই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। 3টে 3:30 নাগাদ বেরিয়ে পড়ে স্টেশনে এসে কিছুটা তো ওয়েট করতেই হয়, তারপরে ট্রেন এলো, আমরা উঠে পড়লাম। তো সেই দিন তো আর রান্না করে ওঠা সম্ভব হয়নি, ট্রেনের খাবারই আমাদের জন্য বরাদ্দ ছিল। তো ট্রেনের খাবার দিয়েছিল ভাত, রুটি। আমি ভেজ নিয়েছিলাম, কারণ ভেজে আমার দরকার ছিল, বললো পনির দেবে। তো ভেজে আমার দরকার ছিল আলু না হলে আমি আমার দিব্য সোনাকে খাওয়াতে পারবো না। কিন্তু পনির বললো নামেই 2 পিস পনির দিল, জানেন। এই যে আমি তুলে দেখাচ্ছি, আপনারা দেখুন, 2 পিস পনির দিয়েছে, একটা বড় একটা ছোট, আর এই ভাঙা ভাঙা একটুখানি আলু, এই দিয়ে তরকারি করে দিয়েছে। রেল কোম্পানি যে আর কতভাবে ব্যবসা করবে আর কতভাবে নিজেদের লাভ করবে বুঝে পাই না। তো যাই হোক, যা দিয়েছে আমাদের সেই মুখ বুঝেই খেতে হবে, প্রতিবাদ করে কোনো লাভ নেই। তো এই তরকারির এই আলুগুলো আর পনিরটাই তুলে নিচ্ছি, কারণ দিব্যকে খাওয়াবার জন্য এইটাই আমার কাছে ভরসা, কারণ ও ডালও খেতে পারবে না। আর যেহেতু ভেজ নিয়েছি সেহেতু রুটি আছে, ভাত আছে, ভাতটা ওকে খাইয়ে দেবো আর রুটিটা আমি খেয়ে নেব। আর তার থেকে তো দিয়ে তো যে তরকারি নিয়েছিল তার থেকে দিয়েইছে। তো আচার এই রকম করে একটু একটু করে ওকে দিয়ে, কোনোভাবে ওর পেটটা ভরানো নিয়ে কথা, সেইভাবে খুব কষ্টেই, একটুখানি আলুও নেই সেরকম, আর একটু একটু করে পনির কেটে ওর মুখে দিচ্ছিলাম, যাতে করে ওর খেতে অসুবিধে না হয় আর ও কোনো বায়না না তুলে যে খাবো না। ও দেখলাম কিছুই করলো না, ভালো মতোই খেয়ে নিল। এইভাবেই একটা দিন কেটে যাওয়ার পর আবার চলে এলো পরের দিন। এটা আমাদের নেমে যাওয়ার দিন ট্রেন থেকে। তো
তো আর ভালো লাগছিল না সকালবেলা। এবার দিব্যসোনার অত্যাচার দেখো, ও নাকি একা একা আপার বাড়িতে উঠবে, যেহেতু সোমনাথ দাকে ডেকেছে উঠতে। ইনি হচ্ছেন মিস্টার সোমনাথ খাড়া, চলন্তিকা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার। আমরা এনার সাথেই পুরো ট্যুরটা আর কি পুরো কাভার করলাম। আচ্ছা, আপনি যে এই যে সবাইকে বেড়াতে নিয়ে যান, মানে ট্রাভেলস করেন আপনি, আপনার মূল লক্ষ্য কি থাকে এতে? আমার মূল লক্ষ্য হচ্ছে এদের প্রথমত গাইডেন্স দেওয়া, কীভাবে ঘুরবো, কীভাবে থাকবো, কোথায় কী দেখবো, যাতে কোনো জিনিস এদের মিস না হয়, সব কিছু দেখে ভালোভাবে কভার করে বাড়ি যেতে পারে, সেটাই আমার মূল লক্ষ্য। এদেরকে আমার স্যাটিসফাই করাই হচ্ছে মূল লক্ষ্য, মানে দেখানোটাই মূল লক্ষ্য। বেড়াতে আসার উদ্দেশ্য হচ্ছে দেখা, সেই দেখানোটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। ওকে, হয়ে গেছে, আমরা এখন ট্রেনে বাড়ির পথের দিকে যাচ্ছি। এবারে বলুন আপনাদের এই যে আমার সঙ্গে ঘুরে কেমন লাগলো সেটা একটু বলুন তো। আমাদের তো খুব ভালোই লেগেছে, কারণ আমরা তো এই জায়গাটা প্রথম এলাম, কাশ্মীর তো প্রথম এলাম। এবার আমাদের একটা দরকার ছিল গাইডেন্সের, তো সেই গাইডেন্সটাই আমরা ঠিকঠাকভাবে পেয়েছি। এবং সত্যি কথা বলতে কি, হোটেল তো বেশ ভালোই ছিল, আমাদের থাকবার কোনো অসুবিধে হয়নি, আর খাওয়াও পর্যাপ্ত পরিমাণে ছিল এবং খুব সুস্বাদুভাবে রান্না করেছিল। আপনার কুকেরা যে রান্না করেছিল সেটা খুব সুস্বাদু হয়েছিল এবং প্রত্যেকটা মেনু পারফেক্ট হয়েছিল। কোন দিন আমাদের নিরামিষ খেতে হবে এবং সেটা কতটা হালকা হবে সেটা যেমন ঠিকঠাকভাবে আপনি নির্বাচন করেছিলেন, আবার কোনো দিন বিরিয়ানি দিয়েছিলেন, সেটা কিভাবে এনজয় করা যায় সেটাও আমরা ঠিকভাবে এনজয় করেছি। মোটমাট খাওয়া দাওয়া যেমন ছিল এবং প্রচুর পরিমাণে ঘুরেছি, কোথায় কোথায় ঘুরতে হবে সেটাও আপনি ঠিকভাবে গাইডেন্স দিয়েছেন। আমাদের তো ভীষণ ভালো লেগেছে এবং পরবর্তীকালে আমরা চাইবো আপনার সাথে নেক্সট ট্যুর করবার। আপনাকে আর একটা কথা জিজ্ঞাসা করছি, বলুন তো, আমরা যখন থেকে ট্রেনে উঠেছি, ট্রেনে ওঠার পরে থেকে আমি মানে যে পরিষেবাগুলো দিয়েছি, বাস নেবেই বাস, তারপরে থাকার ব্যবস্থা, সেগুলো কি টাইমলি পেয়েছেন? হ্যাঁ, সেগুলো নিয়ে তো আমার তো মানে আমার কেন, আমাদের কারোরই কোনো অভিযোগের জায়গা নেই। এক একজন এবার যে অনেক প্যাসেঞ্জার থাকে যে হাজার ভালো পেলেও অভিযোগ করবে, আমরা তো সেই দলে পড়ি না। আমরা যেটুকু পেয়েছি সেটুকু সবটাতেই আমরা স্যাটিসফাইড বলেই দিলাম, ব্যাস। পরবর্তীকালে তাহলে আপনি আমাদের সঙ্গে আসবেন? হ্যাঁ, আমি চাইবো আপনার সাথেই যেতে, চলন্তিকা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথেই আমরা ট্রাভেল করতে চাইবো। ঠিক আছে, যখন আমি কাশ্মীরে থাকবো তখন আমার এই ফোন নাম্বারটা চলবে, মানে সবসময় চলে, কিন্তু কাশ্মীরে আমার একটা ফোন নাম্বার আছে 8902494140। এটা হচ্ছে কাশ্মীরের জন্য, মানে সব জায়গায় চলে, কিন্তু কাশ্মীরে স্পেশালি কাশ্মীরে আর অন্য ফোন নাম্বারগুলো আমার বন্ধ হয়ে যায়। যে ফোনগুলো আপনারা করেন সেই ফোনগুলো বন্ধ হয়ে যায়। আচ্ছা, আর আপনাকে সব সময়ের জন্য কন্ট্যাক্ট করা যাবে কোন নাম্বারে? আমাকে সবসময় কন্ট্যাক্ট করা যায় 9007923533। ওকে, এই নামে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে সবসময়। ওই নাম্বারটাও পাওয়া যাবে যখন আমি কাশ্মীরে থাকি বা যেখানে পোস্টপেড ফোন চলে না, তখন এই নাম্বারটা আমার 900799 এটা বন্ধ হয়ে যায়, তখন এই নাম্বারটা আমার থাকে। কাশ্মীরে দুই জিনিস হচ্ছে, কাশ্মীরে পোস্টপেড ফোন ছাড়া চলে না, ওটা তো আপনি ঘুরে দেখলেন, ওখানকার সিম নিতে হয়, কিন্তু আমার ফোন বন্ধ হয় না, আমার ফোন পোস্টপেড ফোন সবসময় চলে। কাশ্মীরেও এই ফোনে আমার সাথে সকলেই কন্ট্যাক্ট করতে পারে। ওকে, থ্যাংক ইউ। এরপর বহু দূর অতিক্রান্ত করে আমাদের ট্রেন ছুটে আসছে কলকাতার দিকে। জানো তো, ট্রেন জার্নি ঠিক আছে, খুবই সুবিধাজনক, কিন্তু এই দুদিন থাকতে থাকতে আর ভালো লাগে না। আর যেখানেই যাই, একটু দূরত্ব যেখানেই থাকে, হয় 1.5 দিন নয় 2 দিন, তো ট্রেনে আর থাকতে ভালো লাগে না, যেন মনে হয় কতক্ষণে নেমে যাব। তো এরপরেই আমাদের চলে আসছে কলকাতা স্টেশনে, আমাদের মানে ট্রেনটা থামবে। আমরা উঠেছিলামও কলকাতা স্টেশন থেকে আর নামবো কলকাতা স্টেশনে। তো কলকাতা স্টেশনে আমরা চলে আসছে বলে আমি
এবার নিজেকে একটু পরিপাটি করে নিচ্ছি, কারণ চুলটাই তো মেন খারাপ হয়ে যায় বসে থেকে থেকে, শোয়া বসা যাই হোক চুলটার ওপরেই এফেক্ট করে বেশি। তো চুলটা আমি বেঁধে টেঁধে ঠিক করে নিলাম। আর মুখটা যে ধুয়ে ফ্রেশ করব আমার আর ইচ্ছা করছে না, মনে হচ্ছে একদম বাড়িতে গিয়ে আমি ফ্রেশ হব। তো এরপর ট্রেন এসে ল্যান্ড করলো কলকাতা স্টেশনে। আমি নেমে এলাম, লাস্টে আমি দেখে এলাম যে ট্রেনে কিছু ফেলে আসছি কিনা, কারণ ট্রেনে যদি কিছু বাই চান্স ফেলে আসি তো সেটা সারা জীবনের মতোই হয়ে গেল, মানে রয়ে গেল ওখানে, আর কোনো দিনও সেটা ফিরে পাবো না। তো চলে এলাম আমরা কলকাতা স্টেশনে। এসে এবার সোমনাথদা কুলির ব্যবস্থা করে, কুলির ব্যবস্থাও হয়ে গেল। এখান থেকে এবার আমাদের যেসব ক্যাটারিংয়ের জিনিস, মানে সোমনাথদার ট্যুরের যেসব ক্যাটারিংয়ের জিনিস সেই সব নিল, আর তার সঙ্গে আমাদের লাগেজ সমস্ত কিছু নিয়ে সোমনাথদার গাড়ি ঠিক করাই থাকে, যেটা আর কি সোমনাথদার বাড়ি পর্যন্ত দিয়ে আসবে স্টেশন থেকে, আবার যখন আসার সময় বাড়ি থেকে স্টেশনে ছেড়ে দিয়ে যাবে। তো এই জায়গাগুলো এইসব যেসব ক্যাটারিংয়ের জিনিসগুলো বেশি হয়েছে সেই সব জিনিস, তারপরে আমাদের সমস্ত লাগেজ, সোমনাথদার টিফিন ক্যারিয়ার, সমস্ত কিছু কুকেরা একটা জায়গায় সাজিয়ে ঠিকঠাক করে ওরাই সব ঠিকঠাক করে দিয়ে যায়। পিছন দিকটা পুরো রিজার্ভই থাকে পুরো এইসব জিনিসের জন্য। তো আমাদের সমস্ত জিনিসগুলো ওরা গুছিয়ে টুছিয়ে দিয়ে এবার ওরা এই কলকাতা স্টেশন থেকেই ওরা ওদের মতো বাস ধরবে কি গাড়ি ধরবে, যাই করে হোক ওরা চলে যাবে, আর আমরা চলে যাব আমাদের নিজেদের গন্তব্যস্থলে। এবার বাড়ি ফেরার পালা। তো দিব্যকে নিয়ে আমি ফার্স্টে উঠলাম, কারণ ও জানলার ধারে বসবে, ও জানলা দিয়ে দেখবে, এইরকম অনেক ব্যাপার থাকে। তো আমি আগে উঠে গেলাম, উঠে গিয়ে আমি আমার ব্যাগগুলো সেট করে নিলাম, নিয়ে বসে পড়লাম। এবার রাস্তা দিয়ে আসতে শুরু করেছি। তো কি কি অভিজ্ঞতা হলো সেই সমস্ত নিয়েই আমরা বলতে শুরু করেছিলাম সবাই। আর ড্রাইভার দাদা তো শুনছে আর হাসছে আমাদের অভিজ্ঞতা শুনে। তো বেরোবার মুখে যে চেকারদের অত্যাচার সেগুলো তো যারা যারা বেরিয়েছে এইরকম বড় বড় ট্যুরে তারা তো দেখেইছে, এবার যারা ট্যুর অর্গানাইজ করে তারা তো আরও ভালো জানে। তো সেই সব নিয়েই আমাদের কথা হচ্ছিল। একজন চেকারের অত্যাচারের মুখেও আমরা পড়েছিলাম, তো সেই নিয়েই কথা হচ্ছিল। তো যাই হোক সেই সব কথা বলতে বলতে আমরা এনজয় করতে করতেই আসছিলাম আর বাড়ির মুখে যাচ্ছিলাম। যেহেতু আমাদের ট্রেনটা 4টের সময় এসে ল্যান্ড করেছে, মানে স্টেশনে থেমেছে আর কি, এটাই বলতে চাইছি, স্টেশনে থেমেছে। তো আমরা বিকেলই যেতে শুরু করেছি। এবার যাচ্ছি যখন, জানো তো এতদিন মনে হচ্ছিল বাইরে থেকে, আর বৈষ্ণোদেবীতে ভীষণ জার্নি হয়েছে, তারপরে ওখান থেকেই যাওয়া হয়েছে পাঞ্জাবে বেশ খানিকটা জার্নি হয়েছে, রাত্রি 2টোর সময় ট্রেন থেমেছে, আবার পাঞ্জাব থেকে রাত্রি 3টের সময় বেরোতে হয়েছে হোটেল ছেড়ে। এই যে জার্নিগুলো এই সমস্ত করে না মনে হচ্ছিল একটু বোধহয় রেস্টের প্রয়োজন, আর ভালো লাগছে না। কিন্তু আর একটা জিনিসও জানো তো, যখন আমাদের ট্রেনটা এসে থামলো তখন যেন মনে হচ্ছে যে কলকাতায় চলে এলাম। এই কলকাতা শহরটাকে যেন বড় অচেনা মনে হচ্ছিল যে বাইরে যেখানে ছিলাম সেটা যেন আরেকটু দেখার ছিল। তাই এটাই আমাদের মন, আমরা যখন বাইরে থাকি মনে হয় কলকাতা, আর যখন কলকাতায় ফিরি তখন যেন মনে হয় বাইরেটাই ঠিক ছিল। তো যাই হোক, বাড়িতে যখন ফিরে এলাম ছোটদিরা ওখান থেকে আমাকে বাড়িতে ছেড়ে দিয়েই তারপরে ওরা বাড়িতে গেছে। তো সমস্ত কাশ্মীরের স্মৃতি নিয়ে স্মৃতিপটে রেখে ফিরে এলাম বাড়িতে। আবার শুরু হবে নতুন দিন, নতুন সকাল, নতুন থেকে আবার শুরু করতে হবে। তো এইভাবেই চলতে থাকলো। আমি সমস্ত কাশ্মীরের যে স্মৃতিটা সবটাই আমি একটা ফ্রেমে ধরবার চেষ্টা করেছি। কতটা পেরেছি জানি না, হয়তো অনেক কিছু বাদও চলে গেছে। যাই হোক, সবটাই নিয়ে চলবে। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখবার চেষ্টা করলাম। ভিডিওটি যদি আপনাদের দেখে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যদি মনে হয় তাহলে একটা কমেন্ট সেকশানে আমাকে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। আর সমস্ত ফটোগুলোই আমি দেওয়ার চেষ্টা করলাম, আর রাত্রিবেলার স্বর্ণ মন্দিরটা কেমন লাগে সেটাও আমি দেখালাম। আজকে তাহলে এই পর্যন্ত।
ফিরব নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন। ভগবান সবার মঙ্গল করুন।